আচ্ছা, এর আগের দিন তোমাদের প্রি বুদ্ধিস্ট ইন্ডিয়া বলে যে সেকশনটা ছিল সেখান থেকে আহ, ওই যে রিলিজিয়াস কন্ডিশন, সোশ্যাল কন্ডিশন, পলিটিক্যাল কন্ডিশন অ্যাট দ্য টাইম অফ বুদ্ধা, এই তিনটে প্রশ্ন মোটামুটি দেখানো হয়েছিল। তার আগের দিন মোটামুটি লাইফ অফ বুদ্ধা বলা হয়েছিল। তো এরপরে এই পোর্শনে লাস্ট যেটা আছে রয়্যাল প্যাট্রোনেজের পোর্শন, তো সেটা আজকে হবে। তো এই জায়গা থেকে মেনলি দুটো কোশ্চেন থাকে। রয়্যাল প্যাট্রোনেজ মানে রাজকীয় যে পৃষ্ঠপোষকতা, বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য যে রাজারা ভূমিকা রেখেছিলেন তাদের কন্ট্রিবিউশন প্রসঙ্গে এই প্রশ্ন। তো এখান থেকে মূলত দুইজনের এটা আসে, একটি হচ্ছে অশোক আর একটা হচ্ছে কনিষ্ক। এবং প্রায় ঘুরে ফিরে এগুলো আসে, মানে এটা এক সালে এসেছে তো ওটা এক সালে, এই ধরনের। এটা আমাদের গ্র্যাজুয়েশনের সময় এরকম হতো, বেশি এসে অতটা না হলেও কিন্তু মোটামুটি আসে। তো ফার্স্ট যেটা কোশ্চেন আছে, ডেসক্রাইব দ্য রোল অফ এম্পারার অশোক ইন হিজ এন্ডিভিয়ার টু পপুলারাইজ বুদ্ধিজম ইন অ্যান্ড আউটসাইড ইন্ডিয়া। বেশি এসে 99 এসেছে, 7-এ এসেছে, ওই প্রশ্নই একটু ঘুরিয়ে দিয়েছে। 4-এ এসেছে, এখানে 13-তে আর 99-তে। তো এর পরে মনে হয় এসেছে দু একবারে, 18 19-এর পরে। লাস্ট দিকেরগুলো এখানে আপডেট করা হয়নি। তো এটা এবং পরের যে কন্ট্রিবিউশন অফ কনিষ্ক এটাও আছে। তো এখান থেকে যেটা বিষয়, হিস্ট্রি পোর্শনে যেমন তোমরা রয়্যাল এই মানে পলিটিক্যাল কন্ডিশনের যে পোর্শনটা আছে ওখানে যেমন ষোড়শ মহাজন পদের বিষয় আছে, রিলিজিয়াস কন্ডিশন বা যেটা সোশিও ইকোনমিক কন্ডিশন ছিল সেখানেও যে বিষয়বস্তুগুলো আছে এগুলো মোটামুটি তোমরা হিস্ট্রিতে পড়েছো। কিন্তু হিস্ট্রি বইয়ের যেটা বিষয় সেটা হচ্ছে কাইন্ড অফ মানে সেকেন্ডারি বা মানে থার্ড টাইপের সোর্সের ওপর ভিত্তি করে হিস্ট্রি বইগুলো লেখা, বিশেষত যেগুলো বাংলা বই। তো যারা লিখছেন তারা মূল কোনো ঐতিহাসিক, যারা হয়তো পালি বা সংস্কৃত সাহিত্য পড়েছিলেন পুরানো, যারা এই রমেশচন্দ্র মজুমদার বা অন্যান্য যারা বড় বড় ঐতিহাসিক ছিলেন তাদের লেখা। এই আস্তে কথা বলো। তো তাদের যে রাইটিং সেগুলোকে ভিত্তি করে পরবর্তীকালে বাংলা বা অন্যান্য এতে সবাই লিখেছেন। তো তাতে কি হয়, জিনিসপত্রগুলো একটু পরিবর্তন হয়ে যায়, প্রপার নাউনের পরিবর্তন হয়, অনেক সময় তথ্যগুলোর একটা পরিবর্তন হয়। যেমন মিলিন্দ প্রশ্ন শব্দটা মানে বাংলায় হলে হবে মিলিন্দ প্রশ্ন, আর পালি যেটা যেটা পইহ হয় সেটা হচ্ছে প ইয় হসন্ত হয়। এইটাকে যে কত রকম বানান লেখে, কেউ হয়তো পনহ লিখলো, কে পঞ্চহ লেখে, এরকম নানান রকম এরকম লেখা, এবং লোকে উচ্চারণও ভুলভাল করে। অনেকেই পঞ্চহ বা পনহ বলে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা ইয় উঠে পইহ। তো এখান থেকে বিষয়বস্তু বলার বক্তব্য কি না, পালিতে যে নোটগুলো হচ্ছে সেগুলো মানে পালিতে নোট বলবো না, মানে এখানে যে বিষয়গুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা ডাইরেক্ট সোর্স থেকে আসছে। তো তোমরা যেগুলো হিস্ট্রি বইতে পড়েছো সেখানের সঙ্গে কিছু কিছু জায়গায় একটু আলাদা হতে পারে জিনিসগুলো। বা হিস্ট্রির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, হিস্টোরিয়ানরা নিজেদের মন্তব্যগুলো লিখেছেন, মানে ইন্টারপ্রিটেশন কাইন্ড অফ। তো এখানে সেগুলোর পরিবর্তে মানে টেক্সটগুলো কি বলছে, মানে সাহিত্যিক উপাদান, সেগুলোর ওপর ফোকাস বা গুরুত্বটা একটু বেশি। আচ্ছা, এখানে ওভারঅল নোট যেমন আছে সেগুলোই থেকেই বলছি। আচ্ছা, প্রথম হচ্ছে মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট বিন্দুসারের পুত্র অশোককে ঐতিহাসিকগণ ভারতবর্ষ তথা বিশ্বের নৃপতিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেন। তো আচ্ছা, তিনি খ্রিস্টপূর্বাব্দ যে 223-73 থেকে 232 খ্রিস্টপূর্বের মধ্যে রাজত্ব করেন।
অ্যাকচুয়ালি 271 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছেন অশোকের মানে তিনি যে ক্ষমতা দখল করেন যাকে বলা যায়, এবং তার 4 বছর পরে, 4 বছর না 3 বছর হচ্ছে মনে হয়, তারপর গিয়ে ওনার যে রাজ্যাভিষেক হয়। তো আচ্ছা, এবারে অশোক প্রসঙ্গে যখন লেখা হচ্ছে বা হিস্ট্রি পোর্শনের নোটগুলোতে আগের যেগুলো আছে সেখানে একটা জিনিস দেখবে যে কিছুটা হচ্ছে সাহিত্যিক উপাদানগুলো কিন্তু উল্লেখ করা হয়, যে ষোড়শ মহাজন পদ বা অন্যান্যগুলো সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারছি। যেমন ষোড়শ মহাজন পদের নাম অঙ্গুত্তর নিকায়ে উল্লেখ আছে বৌদ্ধ গ্রন্থ, এবং জৈনদের ভগবতী সূত্র, এছাড়া আর্য মঞ্জুশ্রী মূলকল্প ইত্যাদি গ্রন্থে উল্লেখ আছে। তো এইগুলো হিস্ট্রি পোর্শনে যে নোট থাকবে সেখানে শুরুর দিকে রাখতে হবে, বা তোমরা যদি এক্সট্রা কিছু অ্যাড করতে পারো আরও সোর্স সেটা দিতে পারো। তো সমন্ত প্রাসাদিকা, মহাবংশ ইত্যাদি গ্রন্থ অনুসারে অশোক পিতার মৃত্যুর পর নিজের সহোদর ভাই তিস্য ব্যতীত, তিস্য ছাড়া আর 100-র মতন ভাইকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিলেন। এই জন্য প্রথম দিকে তাকে চণ্ডাশোক বলা হতো। পরে তিনি যখন বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হন, তারপর তিনি বিভিন্ন জনহিতকর কর্ম শুরু করেন এবং তিনি ধর্মাশোক বলে পরিচিত হন। এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে যেটা উল্লেখ করা হয়নি, পালিতে কিন্তু ফোকাস করা হয় বেশি সাহিত্যিক উপাদানগুলিতে। মহাবংশ বা সমন্ত প্রাসাদিকা হচ্ছে মানে পালি গ্রন্থ। আর অশোক সম্পর্কে আরও আমরা জানতে পারি বা যেটাকে আরও অথেন্টিক সোর্স হিসেবে মানা হয় সেটা হচ্ছে অশোকান ইনস্ক্রিপশন। অনেকগুলো ইনস্ক্রিপশন পাওয়া গেছে। তো সেখানে যেমন বলা হয়েছে যে কলিঙ্গ যুদ্ধের পরে গিয়ে তিনি পরিবর্তিত হন। পালি সাহিত্যে কিন্তু কোথাও এই কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখ নেই। তো তার পরিবর্তে অন্য ঘটনা বলা আছে যে অ্যাকচুয়ালি তিস্য যে তিনি ভিক্ষু ছিলেন। তো এটা এই ঘটনা উল্লেখ আছে যে অশোক আদেশ, মানে অশোকের সময়তে বৌদ্ধ সংঘে কিছু সমস্যা হয়েছিল, এই জন্য বৌদ্ধ সংঘের যে কার্যাবলী সেগুলো থেমে গিয়েছিল। যেমন উপশত প্রবারণা ইত্যাদি বলা হয়, যেগুলো কিছুটা বিনয় পিটকের এতে তোমরা দেখেছো। তো তখন অশোক আদেশ করেন যে যারা কথা অমান্য করবে তাদের প্রাণদণ্ড দিতে, বা উনি বলেছেন যে ভিক্ষু সংঘকে করতে, যে তারা যাতে এগুলো মেনে চলেন। তো মন্ত্রী যিনি গিয়েছেন সংঘের মধ্যে, তিনি গিয়ে দেখছেন যে ভিক্ষুরা মানে অনিচ্ছুক বলে একে একে সবাইকে হত্যা করতে শুরু করেন। তো হত্যা করতে গিয়ে যখন দেখেন যে অশোকের যে মানে ভাই যে তিস্য তিনি ভিক্ষু হয়েছিলেন, তাকে হত্যা করতে গিয়ে যে রাজামাত্র যিনি আছেন তিনি দেখছেন ইনি তো মানে রাজকুলের মানে রাজবংশী। তো তখন গিয়ে উনি থেমে যান। এবার তখন এসে অশোককে বলেন যে এরকম যে আপনার ভ্রাতা এরকম আছেন ভিক্ষু। তো তখন গিয়ে তিনি মানে হাউ হুতাশ করতে শুরু করেন যে আমি তো ভিক্ষুদের হত্যার কথা বলিনি, যে তারা যে সংঘকর্মগুলো বন্ধ রেখেছেন সেগুলো চালু করার জন্য তিনি রাজা হিসেবে আদেশ প্রদান করেছেন। তো তখন এইটা দেখে তার খুব লাগে, এবং এই ধরনের কিছু উপাখ্যান আছে পালি সাহিত্যে। তো যাই হোক, তবে বিষয়বস্তুগুলোর মধ্যে ইন্টারলিঙ্ক আছে। যেমন কলিঙ্গ যুদ্ধের প্রসঙ্গ হয়তো পালি সাহিত্যে উল্লেখ নেই, কিন্তু এই যে সংঘভেদের যে বিষয় আছে এইটি কিন্তু অশোকের ইনস্ক্রিপশনে উল্লেখ আছে। অশোকের যেটা ওই স্তম্ভলেখ আছে, এলাহাবাদের মনে একটা কিছু আছে, আর সারনাথের যে স্তম্ভলেখ সেখানে কিন্তু সংঘভেদ প্রসঙ্গে উল্লেখ আছে, যে সেখানে ওই রাজাদেশ উল্লেখ করা, যে কেউ যদি সংঘভেদ একটা টার্ম হয় পালিতে, মানে সংঘের মধ্যে যখন ডিভিশন হয়ে যাচ্ছে, মানে দলাদলি বা মানে ডিভিশন মতন, রাজনৈতিক দলগুলো যেমন অনেক সময় ভাগ হয়ে যায় না, বা ব্রাহ্ম সমাজ যেমন ভাগ হয়ে ওই নববিধান, তারপর এরকম যে ভাগ টাগ হয়ে গিয়েছিল সেই ধরনের। তো সে সকল ক্ষেত্রে ওই অশোকের কিছু রাজাদেশ আছে। তো এটা সত্যি যে মানে যেটা পালি সাহিত্যে উল্লেখ করা হচ্ছে সে বিষয়ে আদতে ঘটেছিল, এবং সেটা অশোকের ইনস্ক্রিপশনেই দেখা যাচ্ছে।
তো এই বিষয়। তবে অশোকের ভাবতে ওঠার কথা অশোকের শিলালেখগুলোতে উল্লেখ নেই। ত্রয়োদশ প্রধান শিলালেখে কলিঙ্গ যুদ্ধের নৃশংস পরিণতি থেকে তার অন্তঃকরণের পরিবর্তনের উল্লেখ আছে। আচ্ছা, অশোকের যে শিলালেখগুলো আছে এগুলো যে প্রধান শিলালেখ, অপ্রধান শিলালেখ, এগুলো সম্পর্কে কারোর ধারণা আছে তোমাদের মধ্যে? কারোর জানা থাকলে বলতে পারো। অমৃতা, দেবাশিস, কুণাল। প্রধান শিলালেখ বলতে কি বোঝায় অশোকের? মেজর ইনস্ক্রিপশন, এগুলো কিন্তু হিস্ট্রি বা তোমাদের যেহেতু এমসিকিউ ইত্যাদি থাকে, আশা করি তাতে প্রশ্ন আসে। হ্যাঁ বলো, বলতেই বলা হয়েছে। মেজর রক এডিক্ট ছিল 13খানা। তাতে তার যে ধর্মোপদেশ বা যা কিছু তার এগুলোর বর্ণনা থাকতো আর কি। তো সেগুলো বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে ভারতবর্ষে। হুম। আর কিছু মাইনর রক এডিক্ট ছিল। হুম। এবারে 13টা যে রক এডিক্ট, এগুলো থেকে পরপর প্রথম রক এডিক্ট, দ্বিতীয় রক এডিক্ট, তৃতীয় রক এডিক্ট, এগুলো থেকে বিভিন্ন ঘটনার কথা জানা গেছে। হুম। যেমন তিনি পশু বলি এগুলো বন্ধ করেছিলেন, এটা মনে হয় প্রথম রক এডিক্ট। দ্বিতীয় রক এডিক্টে হয়তো তিনি পশুদের জন্য চিকিৎসালয় করেছিলেন এরকম। হুম। তৃতীয়টা চতুর্থটাতে মনে হয় তিনি ওই ধর্মঘোষ, ভেরিঘোষ থেকে ধর্মঘোষে রূপান্তরিত হন সেটা। তারপরে এরকম করে পর্ব জায়গায় 13তমটাতে কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে। এই সমস্ত গুলো রয়েছে পরপর। এরকম ছিল 13টা, যেগুলোকে বলা হতো মেজর রক এডিক্ট। আর বাকি কিছু ছিল মাইনর রক। হুম। বাকিদের মোটামুটি এই বেসিক নলেজটা আছে। তোমরা মেসেজ করতে পারো যদি বলতে অসুবিধা হয়। হ্যাঁ স্যার, আছে। আচ্ছা, তাহলে খুবই ভালো। তো এই নোটটি তাহলে আশা করি এইটি বা পরবর্তী কনিষ্কের যেটা তৈরি করতে তোমাদের অসুবিধা হবে না। তো ওই যে বিষয় বললো বেসিক কথা ওটাই। আর মেজর হচ্ছে, মেজর রকেটই হচ্ছে ওই, আসলে কি হয় তখনকার তো পোস্টার হতো না, ওই পাথরে খোদাই করে লিখে দেওয়া হতো। প্রথমে ওই বলা হচ্ছে রাজত্বের এত বছর বয়সে অশোক এই কথা বললেন, এরকম 4-5 লাইনে একটা কথা হলো। এডিক্ট মানে কি? অনুশাসন। তারপর আরও কিছু বছর পরে আরও এক কিছু লেখা হলো, আরও কিছু বছর পরে আরও কিছু লেখা হলো, এইভাবে। এবং বর্ষক্রমগুলো যে কত বছরের রাজত্বের বলা হচ্ছে, এরকম 14টা মনে হয় পাওয়া যায়। আমি তো 14টা করেছিলাম। আর কলিঙ্গতে মানে প্রত্যেকটাতে একই কথা লেখা, কেবলমাত্র কলিঙ্গতে মানে যেটা 13 এবং 14 নাম্বার যেটা আছে সেইটা শুধু অন্য কথা বলা আছে। বাকিগুলোতে বলা আছে যে হ্যাঁ কলিঙ্গ যুদ্ধ হয়েছে, আমার খুব তাতে খারাপ লেগেছে ইত্যাদি, কিন্তু অ্যাকচুয়াল কলিঙ্গ যেখানে যুদ্ধটা হয়েছে সেখানে কিন্তু বলা হয়নি যে আমার খুব খারাপ লেগেছে বা আমার ভুল হয়েছে। সেখানে উল্টো কথা বলা যে আপনারা কেউ মানে এখানে কোনো জমায়েত করা যাবে না, বা আপনারা যারা আছে মানে প্রশাসনের আছে তাদের সঙ্গে কোঅপারেশন করুন। আপনারা শুধু শুধু মানে বধ বন্ধনকে মানে বরণ করবেন না, মানে শুধু শুধু মৃত্যুদণ্ড বা কারাবাস বরণ করবেন না, আপনারা প্রশাসনের লোকের সাথে কোঅপারেশন করুন। এই ধরনের আছে। তো যাই হোক, পলিটিক্স তো আছে কম বেশি, তবে অবশ্যই অশোকের মানে ভূমিকা অনেক বেশি। তো এই হচ্ছে মেজর রক এডিক। আর মাইনর বলতে যেগুলো ওই পিলার এডিক্ট আছে যেটা স্তম্ভে লেখা, মাইনর বলতে যেটা প্রকীর্ণ মানে ছড়িয়ে ছিটিয়ে। এইগুলোর হচ্ছে 14টি কথা। এ যেমন উড়িষ্যার যে ধৌলি আছে, যেটা ওই উদয়গিরি খণ্ডগিরি আছে না, ওইখানে ওই খণ্ডগিরির যে পাহাড় যেটা আছে সেইটাতে, উদয়গিরিতে তো ওই খারবেলের যে ইনস্ক্রিপশন আছে হাতিগুম্ফালে, যেটা ভুবনেশ্বর থেকে ওই 22-23 কিলোমিটার দূরে। অনেকে তো পুরী বেড়াতে গেলে দেখতে চাও। আর যেটায় ওই সাদা রঙের স্তূপটি আছে ওইটাতে হচ্ছে ওই অশোকের ইনস্ক্রিপশনটা আছে, কিন্তু লোকে স্তূপটাই দেখতে যায়, ইনস্ক্রিপশন কেউ দেখতে যায় না। তো গঞ্জাম আছে, গঞ্জাম মানে হচ্ছে যেটা উড়িষ্যার সারদান পার্ট, যেটা ওই যেটা একদম বিশাখাপত্তনম, তারপর ওই অন্ধ্রপ্রদেশের বর্ডার এরিয়ার কাছাকাছি। ব্রহ্মপুর আছে না, বন্দর আছে ব্রহ্মপুর উড়িষ্যার, ওই জায়গার কাছাকাছিতে হচ্ছে গঞ্জাম। ওখানে আছে মেজর রক ক্রেডিট। এছাড়া ওই মানে কালশিতে আছে,
তারপর পাকিস্তানে পড়ছে শাহবাজগড়, মানসেরা, এই দুটো জায়গায়। এদিকে গিরনারে আছে। তো এই রকম। আর মাইনর রকেটগুলো হচ্ছে ছোট ছোট, অতটা বড় ইয়ে না, কিন্তু ওগুলো হচ্ছে একই কথা, দু চার কথা এদিক ওদিক পাওয়া গেছে। যেমন বিহারের সাসারামে আছে, তারপর সাউথ ইন্ডিয়া মনে হয় ওই ব্রহ্মগিরি, রূপনাথ, এরকম কিছু কিছু জায়গাতে আছে। এবং অনেক জায়গায় মাইনর রকেটগুলো অনেক জায়গাতেই পাওয়া গেছে, এবং হালেও অনেক জায়গায় আবিষ্কার হচ্ছে। রিসেন্ট একটা কোথায় বিহারের মনে হয় ওরকম ওই রকেটই বেরিয়েছে। তো এগুলো বিষয়। তো এগুলো থেকে অনেক কিছু উল্লেখ, মানে উপাদান পাওয়া যায়। তো সমন্তপ্রাসাদিকা, দীপবংশ ইত্যাদি গ্রন্থ অনুসারে নিগ্রোধ সামনেরের কাছে অশোকের অপ্রমাদ বর্গ শ্রবণ করে তিনি ভগবান বুদ্ধের শিক্ষায় অনুরক্ত হন। অশোকার ইনস্ক্রিপশনের একটা কয়টা বিষয় বলি তোমাদের, যেহেতু এমসিকিউ ইত্যাদি থাকে। তো সাউথ ইন্ডিয়ার মাস্কি বলে একটি জায়গা আছে, সেখানে অশোক নামটা উল্লেখ আছে, যে অশোক নামে। অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু ওই দেবানাং প্রিয়দর্শী বলে তার নাম উল্লেখ আছে, অশোক বলে উল্লেখ নেই। এবং আরও কিছু জায়গায় আছে যে তিনি যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, এই কথাগুলিও উল্লেখ আছে ইত্যাদি। তো এরপরে আচ্ছা, এখানে একটুখানি গল্প আছে, আমি খুব একটা যেটা বিস্তারিত বলছি না। তো এরপরে তিনি যে বৌদ্ধ ধর্মের জন্য মানে প্রচারে আত্মনিয়োগ করেন। আচ্ছা, এরপরে যেটা ইনস্ক্রিপশনের প্রসঙ্গে দু চার কথা বলা আছে, যে অশোকের জনহিতকর কার্যের কথা তার শিলালেখগুলো থেকে জানা যায়। প্রথম, তৃতীয়, সপ্তম, নবম এবং দশম প্রধান শিলালেখে, দ্বিতীয় তৃতীয় স্তম্ভলেখে এই বিষয়গুলো বলা আছে। এগুলো তোমরা ওই অশোকের যে ধম্ম বলে যে চ্যাপ্টারগুলো আছে সেখানে উল্লেখ পাবে। গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, আত্মীয় স্বজন এমনকি দাস দাসীদের প্রতি সহায়তা ইত্যাদি বিষয়গুলো উল্লেখ আছে। এগুলো যদি তোমাদের কারো ইচ্ছা হয় পড়তে, তাহলে অশোক লিপি বলে একটি বই আছে, অমূল্যচন্দ্র সেন। এটা পিডিএফও পাওয়া যায়, আর কিনলেও কিনতে পারো। এটা একদম পালি, মানে পালি না, প্রাকৃত যে টেক্সটগুলো উল্লেখ আছে এবং অনুবাদও আছে, এবং সঙ্গে অনেক নোটসও দেওয়া আছে। আর ইদানিং আর একটি সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে মনে হয় খুব ভালো একটা সংস্করণ বেরিয়েছে, এটা আমার মনে পড়ছে না কার লেখা। আচ্ছা, এইগুলো এখানে বলা হয়েছে, এগুলোকে অশোকের ধম্ম বলে অভিহিত করা হয়ে থাকে। এখানে থাকে, কটা এক্সট্রা হয়ে গেছে। এই সঙ্গে বৌদ্ধ ধর্মের সর্বত সাদৃশ্য না থাকলেও অহিংসা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের প্রভাব সুস্পষ্ট। এগুলো ওয়ান কাইন্ড অফ, যেটা নিয়ে একটা ইতিহাসের মধ্যেই প্রশ্ন থাকে, অশোকের যে ধর্ম সেটা কি বৌদ্ধ ধর্ম? তো এক প্রকার বলা হয় যে এগুলো বৌদ্ধ ধর্মের সঙ্গে ইনফ্লুয়েন্স আছে অনেক কিছু। এবং অশোক যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন বা তার যে সম্পৃক্ততা, সেগুলো বিভিন্ন ইনস্ক্রিপশনে উল্লেখ আছে। এবং তিনি যে বুদ্ধের মানে সংঘবেদের প্রসঙ্গ যখন আসছে, সেটা সারনাথ ইত্যাদির যে ইনস্ক্রিপশনে সেটা উল্লেখ আছে। এছাড়া অশোকের যে ভাবরু ইনস্ক্রিপশন আছে, যেটা বর্তমানে কলকাতা মিউজিয়ামে রাখা আছে, এটা আমাদের পাঠ্য ছিল গ্র্যাজুয়েশনে। ভাবরু ইনস্ক্রিপশনে উনি বলছেন যে যে রাজা প্রিয়দর্শী, তিনি বৌদ্ধ সংঘকে অভিবাদন করে বলছেন যে তারা যেন কল্যাণের জন্য 7খানি ধর্মোপদেশ সবসময় শ্রবণ করেন, বা যারা গৃহস্থ ভক্ত ইত্যাদি আছে তাদের কাছে পাঠ করে শোনান। তো এবং সেগুলোকে রেকগনাইজ করা হয় যে পালি সাহিত্যে প্রচলিত কিছু সূত্রের আকারে। তো এবং সেখানে স্পষ্ট ভিক্ষু ভিক্ষুণী শব্দগুলো উল্লেখ করা হচ্ছে, উপাসক উপাসিকা ইত্যাদি। তো তিনি যে বৌদ্ধ ধর্মের সঙ্গে তার যে পরিচয় ভালো রকম ছিল, এবং তিনি যে রাজাদেশগুলো দিচ্ছেন বা কর্তব্য সম্পর্কে প্রজাদের বলছেন, সেখানে বৌদ্ধ ধর্মের যে ইনফ্লুয়েন্স সেটা স্পষ্ট। কিন্তু একেবারেই যে বৌদ্ধ ধর্মের কথাগুলো ওখানে বলা হচ্ছে কোনো টেক্সট উল্লেখ করে, সেরকম বলা যায় না। আচ্ছা, ত্রয়োদশ প্রধান শিলালেখে উল্লিখিত হয়েছে তিনি ভারতবর্ষের বাইরেও সর্বত্র ধর্মপ্রচারক প্রেরণ করেছেন।
এই ঘটনা যদিও সন্দেহের অবকাশ রাখে, কিন্তু সিলভা লেভি তার গ্রন্থে দেখিয়েছেন যে অশোকের রাজত্বের অল্পকালের মধ্যেই বহু সংখ্যক গ্রিক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, যার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মেনান্ডার, যিনি পালি সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। তো মোট কথা সাহিত্যে আমরা যেগুলো পাচ্ছি মূলত পালি সাহিত্য এবং অন্যান্য কিছু কিছু অবদান গ্রন্থ আছে, যেমন অশোকাবদান গ্রন্থ আছে, দিব্যাবদান আছে, এগুলোর যে ঘটনাক্রম উল্লেখ হচ্ছে সেগুলোর সঙ্গে শিলালেখর যে বিষয়বস্তুর সঙ্গে মোটামুটি যোগ আছে, স্থূলভাবে বা সূক্ষ্মভাবে। এরপরে বৌদ্ধ ধর্মের উদ্দেশ্যে অশোকের প্রত্যক্ষ অবদানের পরিচয় অন্যান্য কিছু শিলালেখ থেকে পাওয়া যায়। লুম্বিনী স্তম্ভলেখ হতে জানা যায় যে তিনি বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে শিলাময় বেষ্টনী নির্মাণ করান, শিলাস্তম্ভ উৎসর্গ করেন এবং লুম্বিনী গ্রামকে উদ্বলিক বা উপরি করমুক্ত করেন, সেই সঙ্গে রাজস্বের পরিমাণ 1/6 পরিবর্তে অষ্টভাগিক বা 1/8 করেন। তো অবভিয়াসলি 1/6 থেকে তো 1/8 কম হবে। এছাড়া নিগলি সাগর স্তম্ভলেখ আছে, সেখানে রাজত্বের চতুর্দশ বর্ষে তিনি গমন করেন এবং কোনাগমন বুদ্ধের স্তূপ দ্বিতীয়বার বর্ধিত করান এবং 20 বর্ষে সেই স্থানে এসে পূজা করেন, শিলাস্তম্ভ উৎসর্গ করেন। এখানে এটা পাওয়া যায়, মানে এখন স্তম্ভটা পাওয়া গেছে। লুম্বিনী স্তম্ভলেখটা তো খুব সুন্দর অবস্থাতে আছে এবং তোমরা হয়তো সার্চ দিলে দেখতে পাবে, একদম পরিষ্কার লেখাগুলো আছে। আচ্ছা, এরপরে সারনাথ এবং এলাহাবাদের যে সংঘভেদ অনুশাসন আছে, সেখানে সংঘভেদ শব্দের অর্থ হচ্ছে ওই যে দল ভাঙা যাকে বলে। তো সেরকম ব্যক্তিকে শ্বেত বস্ত্র পরিধান করে সংঘ হতে বহিষ্কার করা হবে ইত্যাদি কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। অপরপক্ষে ভাবরু যে শিলালেখ আছে, সেখানে তিনি ভিক্ষু সংঘের কাছে অনুরোধ জানাচ্ছেন যে তারা যাতে 7টি পর্যায় শব্দটা পালিতেও পরিয়ায় বলে উল্লেখ হয়। মজার বিষয়, পালি যে ধর্মগ্রন্থগুলো আছে মানে সেগুলোতে তো সূত্র বলা হয়, যে এই অমুক সূত্র, ধর্মচক্র প্রবর্তন সূত্র, মহান পরিনির্বাণ সূত্র ইত্যাদি। তবে কিছু গ্রন্থে কিন্তু এরকম যে বৌদ্ধ যে সূত্রগুলোর নামগুলো কিন্তু পর্যায় বলে উল্লেখ আছে। যেমন সূত্রপিটকের ব্রহ্মজাল সূত্র আছে, সেখানে বলছে যে এটাকে ওই ধর্মজাল বলা যেতে পারে, দৃষ্টিজাল পর্যায় বলা যেতে পারে, পরিয়ায় বলে উল্লেখ আছে এবং আরও বেশ কিছু সূত্রে এরকম পরিয়ায় উল্লেখ আছে। তো সূত্রের পরিবর্তে পরিয়ায় শব্দটা অশোকের ইনস্ক্রিপশনে উল্লেখ আছে। তো বিষয় হচ্ছে যে এই বিষয়বস্তুগুলো প্রাচীন কাল থেকে যে প্রচলিত ছিল সেগুলোর একখানা কম্পাইলেশন হয়েছে এবং একটা এডিশনের মতন, সংস্করণের মতন পরিবর্তন হয়েছে। তো ওই 7টি ধর্ম পর্যায় মানে ধর্মপ্রদেশ যেগুলো, সেগুলো সদ্ধর্মতে বৌদ্ধ ধর্ম তার চিরস্থিতির জন্য পুনঃ শ্রবণ করা এবং স্মরণ রাখার জন্য আবেদন করেছেন। ওগুলির মধ্যে এই যে বিনয় সমুৎকর্ষ, আর্যবংশ, অনাগত ভয়, মুনিগাথা, মৌনীয় সূত্র, উপদিশ্য প্রশ্ন, রাহুল আববাদ নামে মিথ্যাবাক্য সম্বন্ধে বুদ্ধ যে উপদেশ করেছেন সেগুলি উল্লেখ আছে। তো বিনয় সমুৎকর্ষ মানে বিনয়ের উৎকর্ষ এরকম কিছু বোঝাচ্ছে। আর্যবংশ এটা বলা যাচ্ছে না। অনাগত ভয়, মুনিগাথা, মৌনীয় সূত্র, এগুলো এক্স্যাক্ট কিছু কিছু রেকগনাইজ করা হয়েছে যে একটা পালি এর সঙ্গে মিল আছে দেখে। যেমন এক্স্যাক্ট এই যে রাহুল অববাদ বলা হচ্ছে, অববাদ মানে হচ্ছে উপদেশ, এটা হচ্ছে রাহুলবাদ সূত্র বলে মধ্যম নিকায়ে সূত্র আছে। তো মোস্ট প্রবাবলি ওই যে সূত্রটি সেটাকেই এখানে রাহুলবাদ বলে বলা হয়েছে এবং মনে হয় এই মিথ্যা বাক্য বলা প্রসঙ্গেই কিছু একটা উল্লেখ আছে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। তো এই হলো ইনস্ক্রিপশনে থেকে বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে অশোকের কি জানা যায় সেটা এই প্যারাগ্রাফে বলা হচ্ছে। এরপরে সামন্ত প্রাসাদিকা প্রভৃতি বংশগ্রন্থ, সদ্ধর্ম সংগ্রহ ইত্যাদি গ্রন্থ মানে লিটারেচারের মধ্যে আমরা কি জানতে পারছি অশোকের অবদান প্রসঙ্গে। তো সেখানে বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম গ্রহণের এখানে এত কেন ভুল আছে।
বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তিনি প্রত্যহ 60,000 ভিক্ষুকে ভিক্ষা প্রদান করতেন। তিনি বৌদ্ধ ধর্মের 84,000 ধর্মস্কন্ধের স্মারক রূপে 84,000 বিহার নির্মাণ করেন। 84,000 ধর্মস্কন্ধ স্কন্ধ অর্থে ইউনিট, যে বুদ্ধের যে উপদেশগুলোকে 84,000খানা ভাগে ভাগ করা হয়, মানে ত্রিপিটক, সূত্রপিটক, বিনয়পিটক, অভিধর্ম পিটক ইত্যাদিগুলোকে, এটার একটা কোনো ইউনিট আছে। মোস্ট প্রবাবলি অভিধর্ম পিটকে 42,000 ধর্মস্কন্ধ আছে ইউনিট, আর বাকি সূত্রপিটক এবং বিনয় পিটকে ওই 42,000-এর হাফ, মানে 21,000 করে মনে হয় আছে, এরকম কিছু। তো সেগুলোর এতে 82,000 বিহার নির্মাণ করান। আর বুদ্ধ শাসনের উত্তরাধিকারী, শাসন অর্থে বৌদ্ধ ধর্ম বোঝায়, তো বৌদ্ধ ধর্মের উত্তরাধিকারী হওয়ার জন্য তিনি নিজের পুত্র মহেন্দ্র এবং সংঘমিত্রাকে সঙ্গে প্রব্রজিত করেন। এছাড়াও বলা হয়েছে তিনি সহস্র সহস্র মুদ্রা ভিক্ষু সংঘের সেবায় প্রত্যহ উৎসর্গ করতেন। এগুলো বেশ সামন্ত প্রাসাদিকা গ্রন্থে বেশ ভালোভাবে উল্লেখ আছে এবং মহাবংশেও সেগুলো রিপিটেশন আছে। আচ্ছা, অপরপক্ষে ভিক্ষু সংঘের শ্রীবৃদ্ধি দেখে অন্যান্য সম্প্রদায় সমূহ বা তীর্থিকগণ, তীর্থিক বলতে অ্যাকচুয়ালি ওই যে আগের এতে পূরণ কাশ্যপ বলা হতো না, পূরণ কাশ্যপের শিষ্যদের তীর্থিক বলা হতো, এটা নোট করে রাখতে পারো, ওটা ওই রিলিজিয়াস কন্ডিশনের নোটে লিখতে পারো যে তাদের শিষ্যদেরকে তীর্থিক বলা হতো। এবং তীর্থিক শব্দটা অনেক সময় মানে অবৌদ্ধ অর্থেও ব্যবহার হতো, অবৌদ্ধদের তীর্থিক বলা হতো। তো অন্যান্য সম্প্রদায়ের যারা সন্ন্যাসী ইত্যাদি আছে তারা কি হতো, প্রব্রজিত সেজে মানে গেরুয়া বস্ত্র এবং মস্তক মুন্ডন করে সঙ্গে প্রবেশ করতো। এবং তখন কি হতো যে অন্য জায়গার লোকে যখন এসে ঢুকে পড়েছে ভিক্ষু সেজে, তো অবভিয়াসলি সংঘের যারা ব্যক্তি আছেন তারা তাদের সঙ্গে সঙ্গকর্ম, মানে ওই যে উপসত ইত্যাদি আছে সংঘের যে একসাথে বসে যে সভা প্রভৃতি আছে, সেগুলো করতে তারা অস্বীকৃত হন। তো তখন অশোক যে মৌদগলিপুত্র তিস্য, তিনি সেই সময়ের বৌদ্ধ যে ভিক্ষুদের মধ্যে সবচেয়ে বেশি অধিক অভিজ্ঞ ছিলেন, তার সহায়তায় যারা এই মানে ভণ্ড ভিক্ষু যারা আছে, যারা নিজে থেকে বৌদ্ধ সঙ্গে প্রবেশ করেছে, মানে অ্যাকচুয়াল বুদ্ধিস্ট না, তাদের বিতাড়িত করে ভিক্ষু সংঘকে পরিশুদ্ধ করেন। অ্যাকচুয়ালি এখানে উল্লেখ আছে যে তিনি গিয়ে ভিক্ষুদের এক একজনকে ইন্টারভিউ নেওয়ার মতন বলেন যে এইটা সম্পর্কে তোমার কি অভিমত বলো। তো যে অ্যাকচুয়াল ভিক্ষু বৌদ্ধ শাস্ত্র পড়েছে বা জ্ঞান আছে, সে তো বলতে পারো যে এটা এই, এটা ওই, এরকম। আর যারা উল্টোপাল্টা বলছে বা যে যারা নিজেদের অভিমতগুলোই বলছে, যে অন্যান্য সম্প্রদায়ের তাদেরকে ওই শ্বেত বস্ত্র পরিয়ে সংঘ থেকে বহিষ্কার করা হয়। এবং এই পরমত খণ্ডনের পরে তিনি বিশুদ্ধ থেরবাদ বা স্থবিরবাদ বা বিভাজ্যবাদের প্রতিষ্ঠা করেন। থেরবাদ বিষয়টা হচ্ছে পালি যে সাহিত্য তোমরা দেখছো, যা কিছু পড়ছো, সেগুলোকে থেরবাদী বৌদ্ধ ধর্ম বলা হয়, স্থবিরবাদ। এমনিতে তোমরা হীনযান মহাযান শুনেছো, কিন্তু স্থবিরবাদ বলতে বোঝানো হয় যে স্থবিরদের যে মতবাদ, মানে বয়স্ক যে অভিজ্ঞ ভিক্ষু যারা ছিলেন তাদের মতবাদকে বলা হয় থেরবাদ। থেদেহি গত সংগ্রহ থেরবাদ তি উচ্চতে, এরকম দীপবংশে উল্লেখ আছে। তো বিষয়টা কি, যে এর পরে যখন সঙ্গীতিগুলো প্রসঙ্গে ক্লাস হবে, আসলে এই জিনিসগুলো ইন্টার রিলেটেড। তো প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে কি হয়, যে বৌদ্ধ মানে বুদ্ধের উপদেশাবলী সংকলন হয়। তো দ্বিতীয় সঙ্গীতিতে কি হয়, দ্বিতীয় সঙ্গীতে দেখা যায় যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির প্রসঙ্গ কারোর জানা আছে? সেকেন্ড কাউন্সিল কোথায় হয়েছিল বা কেন হয়েছিল বলে কেউ উল্লেখ করো, আমি শুনি। বৈশালীতে হয়েছিল। হ্যাঁ, আর কোন কে রাজা ছিল? অজাতশত্রু। না, অজাতশত্রু না। কালাশোক। বলে গেছিলাম।
কালাশোকের সময় হয়েছিল, কালাশোক বা কাকবর্ণ বলা হয়। কেন হয়েছিল? এগুলো কিন্তু তোমাদের মোটামুটি জানা উচিত। আচ্ছা, জাস্ট একটুখানি বলি কেন এইটার প্রসঙ্গ এর সঙ্গে জড়িত। এটা দেখি ওই সুবিবাদী। হ্যাঁ, স্থবিরবাদী হয়েছিল। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে যশ নামে একজন ভিক্ষু, তিনি বৈশালীতে এসেছেন। বৈশালীতে এসে দেখেন যে ওই উপশত হতো, মানে পূর্ণিমা অমাবস্যাতে এ করে উপশত দিনে সব মানে উপাসক যারা আছে, মানে যারা গৃহস্থ ভক্ত, তারা এসেছে আর একখানা বড় পাত্রে জল রাখা হয়েছে, তাতে সবাই এসে মানে মুদ্রা দান করছে, টাকা পয়সা। বৌদ্ধ ভিক্ষুদের কিন্তু ওই সোনা দানা নেওয়া নিষেধ, টাকা পয়সা নেওয়া নিষেধ। এবং শ্রীলঙ্কাতে হোক না হোক, মিয়ানমার বা থাইল্যান্ডে কিন্তু এরকম রীতি আছে, মানে টাকা স্পর্শ করেন না। কেউ যদি দান টান করে তাদের হয়ে ওই কিছু ওদের একটা টার্ম আছে, কপ্পিয় কারক বলে বলা হয়, মানে সেবক থাকে, গৃহস্থ সেবক, তারা ওই সঙ্গে সঙ্গে যায়, তারা গিয়ে ওই টাকা পয়সা বা এইগুলোকে রিসিভ করে। ভিক্ষুদের এগুলো গ্রহণ করার ইয়ে নেই, তারা গিয়ে হয়তো সঙ্গে দান করলো, কিন্তু ভিক্ষুদের নেওয়ার ইয়ে নেই। ওই রকম টাকা পয়সা দিচ্ছে দেখে উনি তখন এখন যে কি, এটা তো বুদ্ধ নিষেধ করেছেন যে ইয়ে না করতে। তো তখন তিনি গিয়ে উপাসকদের বলেন যে আপনারা টাকা পয়সা দেবেন না, এটা যে বিনয় বিরুদ্ধ, বিনয় মানে বিনয় পিটক যেটা। এবার সেটাতে ওখানে এরা তখন রেগে যান, বৈশালীর যে এর ভিক্ষুরা, ওটা হচ্ছে মানে মোস্ট প্রবলি বালুকারাম বা কিছু একটা হবে, কোনো একটা মনাস্ট্রি ছিল বৈশালী। তখন তারা বিরক্ত হয়ে ওনাকে মানে দণ্ড দান করে, কি একটা তর্জনীয় কর্ম না উপেক্ষণীয় কর্ম বলে। তো উনি তখন ওখান থেকে গিয়ে পশ্চিমাঞ্চলে যান। বৈশালী মানে তো ওই মুজাফফরপুর, মানে ইস্টার্ন, মোটামুটি ইস্টার্নের পার্টেই পড়ছে ভারতবর্ষে। উনি পশ্চিমাঞ্চলে যান, গিয়ে সেখানে ভিক্ষুদের বলেন যে দেখুন ওখানে এরকম সব চলছে ঘোটালা। তো তখন পশ্চিমাঞ্চলের ভিক্ষুরা সবাই আসেন, এসে তখন সভা ডাকা হয়। এবার সেই সভায় তখন এরা হয় যে না, বিনয় পিটকে তো এরকম উল্লেখ আছে যে এগুলো গ্রহণ করা যাবে না, অর্থ ইত্যাদি। এবং দেখা যায় আরও এরকম 10খানা নিয়ম, যেগুলো মূল যে বিনয় পিটক, বুদ্ধের যে নিয়ম কারণ তিনি যে দিয়ে গেছেন, তার বিরোধী। তো ওরকম 10টা আছে, দশাবত্তু বলা। এটা নিয়ে সেকেন্ড কাউন্সিলের প্রশ্ন থাকলে ওরকম প্রশ্ন থাকে। এবং আই থিঙ্ক দশাবত্তু নিয়ে তোমাদের যে 10 নাম্বার শর্ট কোশ্চেন থাকে, সেগুলো হয়তো আসলে আসতে পারে, আমাদের আসতে হবে গ্র্যাজুয়েশনে বা এমএতে। তো তখন ওই কি হয় যে ওগুলো তখন বিচার হয়। দশাবত্তুর প্রথমটা যেমন হচ্ছে যে মানে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে কোনো রকমের খাবারের জিনিস সংগ্রহ করা রাখা যাবে না, ভিক্ষা করে খাওয়া যাবে, অথবা যদি কেউ নিমন্ত্রণ করে, নিমন্ত্রণে কিসে খেয়ে আসা যাবে, কিন্তু বৌদ্ধ সঙ্গে কোনো মানে আহার্য বস্তু থাকবে না। এবং বিশেষত সেটা হচ্ছে অরন্ধিত জিনিস, মানে যেটা রান্না করা হয়। রান্না করে ভিক্ষা সংগ্রহ করে কেউ বাড়িতে এসে মানে বিহারের মধ্যে এসে খেলো, বা 5 জনে ভিক্ষা করে আনলো, সেটা সবাই ভাগ করে খেলো, সেটা করা যায়। কিন্তু চাল ডাল মানে কাঁচা জিনিস, সবজি বা ইত্যাদি, এগুলো আনা যাবে না, রাখা যাবে না। তো এরা কি করে নুন সংগ্রহ করা শুরু করে, শিঙের মধ্যে নুন রাখতো, এরকম ওই জন্য কথা প্রচলিত হয়েছে যে কপ্পতি সিঙ্গিলৌন কপ্প, এরকম 10খানা নিয়ম ছিল। তো তখন গিয়ে ওই সভায় হলো যে না, এটা তো খাবার রাখাটা বিনয় বিরুদ্ধ। তো সেই বিচার হলো, বিচার হয়ে হলো যে না, এরা ভুলভাল করছে। তো তখন মানে তাদেরকে যে ভুল প্রমাণিত করা হলো, এবং তাদের মানে বলা যায় যে সংঘ থেকে বহিষ্কার করা হলো। তো সংঘ থেকে বহিষ্কার তো হলো। এবার যেহেতু মানে প্রচলিত যে বুদ্ধ বচন, বুদ্ধের যে উপদেশাবলী, সেখানে যেহেতু দেখা যাচ্ছে এই যে নিয়মগুলো মানুষ বদলে দিচ্ছে, এবং তখন তো লেখা হয়নি, বিনয়ের বিষয়গুলো বা সূত্রের বিষয়গুলো লেখা হয়নি বলে, তাহলে ইজিলি তো চেঞ্জ করে দেওয়া যায়, যেহেতু কণ্ঠস্থ রাখা হতো। তো সেই জন্য নতুন করে আবার বৌদ্ধ যে মানে বুদ্ধ বচন, বুদ্ধের উপদেশাবলী, সেগুলোকে রিভাইজ করা হলো।
এবং রিভাইজ যখন করা হচ্ছে তারপরে সবাই সমবেত ভাবে আবৃত্তি করেছিলেন বলে সেটাকে এই জন্য সঙ্গীতি বলা হচ্ছে। সঙ্গীতি বা পালিতে সংগায়ন বলা হয়। প্রথম সঙ্গীতিতেও কিন্তু এরকম হয়েছিল, সবাই একত্রিত হয়ে ওগুলো আবৃত্তি করেছিল। তো মানে গীতই হচ্ছে সঙ্গীত। আচ্ছা, এবারে প্রসঙ্গ কি এখানে না, ওই যে 60,000 ভিক্ষু মানে যারা এইসব পালন মানে মানতো না, নিয়ম বেনিয়মে চলতো, তারা গিয়ে নিজেদের আলাদা করে দল খুললো। তো মূল যারা প্রাচীন যে স্থবিরদের মতবাদ, স্থবির মানে হচ্ছে অভিজ্ঞ যে ভিক্ষু, তাদের মতবাদে যারা টিকা রইল তারা হলো থেরবাদী বা স্থবিরবাদী। আর যারা এই নতুন দলে যোগদান করলো, এবং যেহেতু এদের বিশাল 60,000 সংখ্যায় ছিল, মহাসংঘ তৈরি হলো বলে তারা পরিচয় হলো মহাসাংঘিক বলে। তো এই প্রথম মানে স্থায়ীভাবে বৌদ্ধ সংঘের ডিভিশন তৈরি হলো, সংঘকে বলা হয়। এই যে থেরবাদী তারা কালক্রমে আবার 11খানা ভাগে বিভক্ত হলো, আর মহাসাংঘিক যারা তারা 7টা ভাগে হলো, এবং ইনক্লুডিং থেরবাদ অ্যান্ড 10খানা শাখা, ওদিকে মহাসাংঘিক এবং 6খানা শাখা, তাহলে 11 সাথে হলো টোটাল 18খানা শাখা। অশোকের সময় একে তো দেখা হলো 18খানা শাখা হয়েছে, তার উপর বাইরে মানে অন্যান্য সম্প্রদায়ের প্লাস মানে জৈন, আজীবক, হিন্দু ইত্যাদি মানে অন্যান্য ধর্মের যারা, তারা ওরকম যেহেতু দেখছে যে রাজা বৌদ্ধ ধর্মাবলম্বী, তো ওরা ওরকম ভিক্ষু সেজে মানে পেট চালানোর জন্য বৌদ্ধ সঙ্গে প্রবেশ করে। এদের সবাইকে যাতে রেকগনাইজ করা যে এরা অ্যাকচুয়াল বুদ্ধিস্ট না, সেই জন্য এই সভা ডাকা হয়, এবং সেখানে মঙ্গলীপুত্র তিস্রা এক একটা করে প্রশ্ন করেন, এবং যারা উল্টো পাল্টা বা নিজের মতো মন গড়া উত্তর দিচ্ছে তাদেরকে ওই সংঘ থেকে বহিষ্কার করা হয়। এবং যেহেতু এই যে মানে মানে যুক্তি তর্কের মাধ্যমে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে মতবাদ প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় বিভাজ্যবাদ। পালি হচ্ছে বিভজ্যবাদ, বিভাজ্যবাদ বলে লিখতে পারো, মানে বিভাজন করে অ্যানালিসিস করে যে মতবাদ প্রতিষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে বিভাজ্য। তো এবং এই যে মতবাদ মানে এই যে খণ্ডন মণ্ডনের পরে যে তথ্যগুলো সংকলিত হলো, বা ওয়ান কাইন্ড অফ সভার কার্য বিবরণী যেটা বলা হয় রিপোর্টিং এর মতন, যে এ কথা বললো সেটাকে খণ্ডন করা হলো না, এটা তোমার ভুল, এইটা নিয়ে ওই কথাবস্তু গ্রন্থটা সংকলন করা হয়। কথাবস্তু রচনা করেন এই মৌদগলিপুত্র তিস্র, এবং সেটা অশোকের সময়তে। এইখানেই অনেকগুলো জিনিস ইন্টার রিলেটেড হয়ে আছে এখানে, মানে সঙ্গীতের অংশগুলো এবং তোমাদের হিস্ট্রি পোর্শনে যে কথাবস্তু বা অভিধর্ম পড়ছো সেই সব বিষয়গুলো। তো এই কথাবস্তু রচিত হলো। আচ্ছা, এরপরে হচ্ছে সঙ্গীতি সমাপ্ত হলে এখন এইখানেও গিয়ে আবার সঙ্গীতি হলো, যেহেতু দেখা যাচ্ছে এই যে অংবং লোকে এসে প্রবেশ করছে সঙ্গে, তাহলে অ্যাকচুয়াল বুদ্ধ বচন কি সেইটিকে নির্ধারণ করা হলো বিচার বিশ্লেষণের মাধ্যমে, এবং সেটা সমবেতভাবে আবৃত্তি করা হলো, এবং আবৃত্তি করে বেসিক্যালি যাকে বলা হয় কণ্ঠস্থ করা হলো। তো সঙ্গীতি সমাপ্ত হলে বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য বৌদ্ধ ভিক্ষুদের প্রেরণ করা হয়। তার মধ্যে এখানে উল্লেখ আছে, দেখো, মধ্যন্তিক থেরকে কাশ্মীর গান্ধারে, মহাদেব ছবিকে মহিংসক মণ্ডলে। মহিংসক মণ্ডল হচ্ছে ওই মহারাষ্ট্রের দিকে পড়ে, মহারাষ্ট্র উজ্জয়িনী এইরকম একটা কোনো জায়গাতে হবে। এইটা একটা ম্যাপ আছে, আগের দিন যেমন দেখাচ্ছিলাম, আমি মনে হয় ম্যাপটা দিতে ভুলেই গেছিলাম। কেউ একটু গ্রুপে বলো তো, বা আমি পিডিএফটা দিয়ে দেবো, তাহলে পিডিএফ বা ছবিটাও দিয়ে দিলে রেকগনাইজ করতে সুবিধা হবে। রক্ষিত স্থবিকে বনবাসীতে, এই জায়গাগুলো মানে মহারাষ্ট্রের মধ্যে অনেকগুলো পড়ে। জনক ধর্ম রক্ষিত স্থবিকে অপরান্তে, অপরান্ত মানে হচ্ছে পশ্চিম দিকে। মহাধর্ম রক্ষিত স্থবিরকে মহারাষ্ট্রে, মহারক্ষী স্থবিরকে জনকগুলোকে, নামগুলো সব একই রকমের, মনে রাখতে একটু কষ্ট হবে। মধ্যম স্থবিরকে হিমবন্ত প্রদেশে, সোন উত্তর স্থবিরকে সুবর্ণভূমিতে, মহেন্দ্র ইদ্ধীয় উত্তীয় সম্বল ভদ্রশাল স্থবিরকে তাম্রপর্ণী বা সিংহলে প্রেরণ করা হয়। আচ্ছা, এর মধ্যে কিছু জায়গায় এখন রেকগনাইজ করা হয়, এবং এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সে সময় এই নামগুলো প্রচলিত ছিল। তো ওই জলটা ডান দিকে দিয়ে দিন, সামনেটা ঢালবেন না। তো
সুবর্ণভূমিকে যেমন বলা হয়, যে সুবর্ণভূমি কোন জায়গাকে বলা হয়, কারোর ধারণা আছে? সুবর্ণভূমি, থাইল্যান্ড না? হ্যাঁ, ওই যে জায়গাগুলো, ওই জাভা, সুমাত্রা, বর্নিও, ওই জায়গাগুলোকে সুবর্ণভূমি বলা হতো। তো এটাকে পালিতে বলা হয় সুবর্ণভূমি অর্থে, যে সাউথ বার্মা, যেটা বার্মার সারদানপুর, একদম চট্টগ্রাম থেকে আরেকটু নিচে নামলে যে জায়গাগুলো পড়ছে ওই জায়গাটা, ওই আকিয়াব টাকিয়াব এরকম কি সব নাম আছে, পেগু না থাটন, তো ওই সাউথ বার্মা। তো ওই জায়গায় এরকম ধর্মপ্রচারের জন্য পাঠানো হয়। এবং অন্যান্য যেগুলো, এই যে বনবাসী, অপরান্ত, এগুলো আমি এদিক ওদিক মানে মহাভারত ইত্যাদিতেও কিন্তু বেশ কিছু নামের মেনশন আছে, বা অন্যান্য বিভিন্ন গ্রন্থগুলোতে, যেগুলো হয়তো খুব বেশি পপুলারিটি ছিল না, কিন্তু এগুলো ছিল। আচ্ছা, তো এর ফলে কেবল ভারতবর্ষেই নয়, বহির্বিশ্ব, এয়ারপোর্টটার নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট। থাইল্যান্ডে। হ্যাঁ, সুবর্ণভূমি এয়ারপোর্ট আছে না, আচ্ছা ব্যাংকক বা এইটা হবে। আচ্ছা, তো এইরকম, তবে ওই শুধু একটা জায়গা না, মানে একটা বেশ অনেকটা অংশকেই এরকম বলা হতো অর্থ, যে এই গেল। তো এই বিভিন্ন দেশে ধর্মপ্রচার হয়েছিল, অশোকের ভূমিকা সবচেয়ে বেশি, তার নিয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা, এই হলো মোটামুটি অশোকের এখানে তোমরা কিছু অ্যাড করলে করতে পারো, তবে এখানেও অনেক ইনফরমেশন আছে, আগে চেষ্টা করবে যে এই জিনিসটা তৈরি করে নেওয়া। আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে এটা বলি। আচ্ছা, কুষাণ সম্রাট কনিষ্কের এটা বহুকাল আসেনি, এবারের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, আমি ওই কোয়েশ্চেন নাম্বার 1 থেকে টিকাতে দেখছিলাম অজাতশত্রু দিয়েছে, তো সেটা কি মানে বড় প্রশ্নে আসতে পারে কিনা? হ্যাঁ, না, সেরকম আসেনি। আমাদের গ্র্যাজুয়েশন বা এমএতে দেখেছি, ওই হয় অশোক নাহলে কনিষ্ক আসতো। বিসিএসের 15 সালে একটা প্রশ্ন দিয়েছিল, সেটা হচ্ছে ওই অশোকের আগে পর্যন্ত রাজাদের অবদান, মানে বিম্বিসার থেকে শুরু হচ্ছে। বিম্বিসার হচ্ছে বুদ্ধের কন্টেম্পোরারি, বিম্বিসার বুদ্ধের থেকে 5 বছরের ছোট ছিল। তো ওই সময়ে যে কোশালরাজ, প্রসেনজিৎ, চন্দ্রপ্রদ্যোৎ, পরবর্তীতে মানে অজাতশত্রু, উদয়ভদ্র ইত্যাদিরা কিছু করেনি। কালাশোক বা কাকবর্ণ যে শিশুনাগ বংশের রাজা ছিল, নন্দরা কোনো কিছু করেনি। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যেরও সেরকম কিছু পাওয়া যায় না। তারপর বিন্দুসারেরও কিছু পাওয়া যায় না। আর অশোক এসে করলেন। তো মাঝে আর কত, ওই অজাতশত্রু, বিম্বিসার, প্রসেনজিৎ, উদয়বোধন কয়েকজন আছে, আর এদিকে কালাশোক বা কাকবর্ণ, এই কয়েকজনের কন্ট্রিবিউশন। আরও মাইনর কিছু কিছু আছে, প্রশ্ন আসেনি সেই অর্থে। আর যদি কোনো প্রশ্ন আসে তাহলে অসুবিধা নেই, 4টে অপশনের মধ্যে 2টো পেয়েই যাবে কমন। আচ্ছা, তো এটা এই বিষয়। ওই একই প্রশ্ন, কনিষ্কের কি ভূমিকা ছিল। তো খ্রিস্টীয় প্রথম শতকের কুষাণ সম্রাটগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কনিষ্ক। আনুমানিক 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল পুরুষ, বর্তমান পেশোয়ার। তো পেশোয়ার, সুই বিহার, জেডা, মানিকিওয়ালা থেকে প্রাপ্ত শিলালেখ অনুসারে জানা যায় তিনি উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, উত্তর সিন্ধু দেশ, গান্ধার জয় করেছিলেন। তো হিস্ট্রি পোর্শনের লেখাগুলোতে কিন্তু ওই যে হিস্টোরিক্যাল যে উপাদানগুলো কিন্তু কিছু কিছু উল্লেখ করতে হবে, কোথা থেকে জানা যাচ্ছে, কোনো গ্রন্থ থেকে জানা যাচ্ছে নাকি শিলালেখ থেকে ইত্যাদি। কনিষ্ক সম্পর্কে কিন্তু মেজরিটি ওই শিলালেখ থেকেই জানা যায়, মানে টেক্সটে অতটা এনার রেফারেন্স নেই, বা থাকলেও সেগুলো মানে অতটা চর্চায় নেই। আচ্ছা, তো
তো বিভিন্ন উপাদান থেকে এগুলো জানা যায় যে তিনি কাশ্মীর, কাবুল, পূর্ব ভারতে গাজীপুর, গোরক্ষপুর, পশ্চিমে পার্থিয়া, চীন সাম্রাজ্যে কাশকর, ইয়ারখন, খোটান ইত্যাদি জয় করেছেন। এই বিপুল সাম্রাজ্যের অধীশ্বর কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন। আচ্ছা, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তার অন্যতম প্রমাণ যে তিনি কনিষ্ক নামে চিহ্নিত তার মুদ্রাতে বৌদ্ধ, সকৌম বৌদ্ধ অর্থাৎ শাক্যমুনি বুদ্ধ নাম খোদিত করিয়েছেন। এছাড়া পেশোয়ারের থেকে প্রাপ্ত সম্পুট লেখ অনুসারে রাজত্বের সূচনাতেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং খরষ্টি লিপিতে সর্বাস্তিবাদী আচার্যগণের প্রতি দানপত্র রূপে লেখটি উৎসর্গ করেন। এছাড়া খ্রিস্টীয় নবম শতাব্দীতে দেবপালের সময় একটি লেখ থেকে কনিষ্ক নির্মিত একটি মহাবিহারের নাম পাওয়া যায়, যেটি বৌদ্ধ সংস্কৃতির অন্যতম কেন্দ্ররূপে পরিগণিত হতো। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ বৃত্তান্তে পুরুষপুরে একটি বৌদ্ধ চৈত্য ও বৌদ্ধ ভিক্ষুগণের বসবাসের জন্য একটি সংঘরাম প্রতিষ্ঠার উল্লেখ করেছেন। তো হিউয়েন সাং ইত্যাদি বিবরণও হচ্ছে কনিষ্ক সম্পর্কে যে ঐতিহাসিক উপাদান। কনিষ্কের রাজত্বকালে সংঘটিত সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির অনুষ্ঠান। কথিত আছে যে পরস্পর বিরুদ্ধ বৌদ্ধ মতবাদগুলির মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য আচার্য পার্শ্বের পরামর্শে, পার্শ্ব হচ্ছে নাম একজনের ভিক্ষু, জলন্ধরের কুবন বিহারে, মতান্তরে কাশ্মীরের কুন্দলবন বিহার, এখানে সঙ্গীতের আয়োজন হয়। এই সঙ্গীতে বসুমিত্রের সভাপতিত্বে 18 প্রকার বৌদ্ধ শাখার মতবাদের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। এরই সঙ্গে ত্রিপিটকের অলিখিত অংশগুলো লিপিবদ্ধ করা হয়, লিখিত অংশ সংশোধন করা হয় এবং সমগ্র ত্রিপিটকের উপর ব্যাখ্যা গ্রন্থ বা বিভাষা শাস্ত্র রচনা করা হয়। কিন্তু এই সমস্ত রচনা কিন্তু হয়েছে সংস্কৃতে। আর অন্যদিকে পালি সাহিত্যের যে সংকলন ত্রিপিটকের, সেটা ত্রিপিটক সংকলন হচ্ছে খ্রিস্টপূর্ব 100 শতকে, খ্রিস্টপূর্ব, আর এটা খ্রিস্টাব্দের 100 শতক নাগাদ। এবং সেটা পালি ঐতিহ্য মতে বলা হচ্ছে যে শ্রীলঙ্কার আলোক বিহারে প্রথম এই সংকলন করা হয়, লিপিবদ্ধ করার বিষয়টি। আর ত্রিপিটকের টিকা লেখা হয়, পালি টিকা লেখা হয় অনেক পরে, 450 খ্রিস্টাব্দ নাগাদ, যেটা হচ্ছে মানে বুদ্ধঘোষ লিখছেন। 450 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কে রাজা ছিল? গুপ্ত পিরিয়ড চলছে না সেই সময়? এখানে ম্যাপ আছে আমাদের। গুপ্ত 600 নাগাদ তো বোধহয়। 450 হচ্ছে কুমারগুপ্ত স্কন্দগুপ্তের সময়কাল, সেই সময় মোটামুটি গুপ্তদের একটা মানে পিকে চলছে, জাস্ট ডাউনফল হওয়া শুরু হয়। স্কন্দগুপ্ত মনে হয় ওই হুনদের প্রতিহত করেছিলেন না, কুমারগুপ্ত স্কন্দগুপ্ত, তারপরে গিয়ে মনে হয় এটা শুরু হয়। হ্যাঁ স্যার, ওরকমই 400 দিকে গুপ্তরা, আর 600 দিকে তো হর্ষবর্ধন ছিলেন। তারপরে গিয়ে ওই আস্তে আস্তে হর্ষবর্ধন আর দক্ষিণ ভারতে পুলকেশী, হ্যাঁ ওই আস্তে গুপ্তরা দুর্বল হওয়া শুরু করলো, ওদিকে পশ্চিমে হুনদের আক্রমণ শুরু হলো। তার ওই মিহিরগুল আছে না, মিহিরগুল, তারপর শক যারা রুদ্রদামন, আস্তে আস্তে মনে হয় এদের উত্থান হচ্ছে। তো যাই হোক, ওই সময়কাল, তো ওই সময় লেখা হচ্ছে। কিন্তু মানে পালিতে ত্রিপিটকের ব্যাখ্যা লেখা না হলেও শ্রীলঙ্কার ভাষায় কিন্তু ওই ব্যাখ্যা গ্রন্থগুলো লেখা হয়েছিল, এরকম উল্লেখ করা হয়। এবং বুদ্ধঘোষ যখন লিখছেন তিনি কিন্তু মেনশন করছেন যে কুরুন্দিতে এরকম বলা আছে, অট্টকথায় এরকম বলা হয়েছে, এইরকম। তো ওগুলো ওই শ্রীলঙ্কান ভাষাতে লেখা হয়েছিল। এই প্রসঙ্গ গেল। এরপরে আচ্ছা, এই যে
সঙ্গীতির বৌদ্ধ ধর্ম সঙ্গীতির ইতিহাসে বিশিষ্ট স্থান করে লাভ করেছে, এই যেহেতু লেখা হয়েছে এবং সমগ্র ব্যাখ্যা লেখা হয়েছিল সেই জন্য। আর একটা মেজর বিষয় হচ্ছে কনিষ্কের সময় মহাযান যে ধর্মমত সেটার উদ্ভব হয়, উদ্ভব বলাটা অ্যাকচুয়ালি ঠিক না, কিন্তু মানে মহাযান যে ধর্মমত সেটা প্রাধান্য হয়। তার আগেও কিন্তু যে মহাযান যে মতবাদ তার মানে প্রচ্ছন্ন বা প্রকটভাবে বিভিন্ন গ্রন্থতে সেই মতবাদের বিষয়গুলো দেখা যাচ্ছে। এবং এই সময় যে সংস্কৃতে বৌদ্ধ পিটক বা বিভাষা গ্রন্থ যে ব্যাখ্যা গ্রন্থ লেখা হচ্ছে, এর আগেও কিন্তু সংস্কৃত ভাষাতে বৌদ্ধ গ্রন্থ রচিত হয়েছে, যেমন মহাবস্তু অবদান, ললিত বিস্তর এবং ইত্যাদি কিছু গ্রন্থ আছে। এই সময় গিয়ে সেটা প্রাধান্য পেল এবং কালক্রমে প্রাচীন তথা থেরবাদী মতবাদকে হীন আখ্যা দিয়ে মহাযান এবং হীনযান এই দুটি শাখা এই বৌদ্ধ ধর্ম বিভক্ত হলো। আচ্ছা, মহাযান এবং হীনযান এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় তোমাদের কারো জানা আছে? বা কেন মহাযান বলে, কেন হীনযান বলে? হীনযানরা একটা হচ্ছে ওই আচ্ছা, বৌদ্ধ একজন করে মূর্তি। বলো। আচ্ছা, ওই একটা শাখা হচ্ছে বৌদ্ধ মূর্তি পুজো করতেন আর কি। আর একটা শাখা মানে কোনো অবয়ব বা মূর্তি এতে বিশ্বাসী ছিলেন না। আবার আরেকভাবে বলা যায় যে একটা শ্রেণী একটু কঠোরভাবে পালন করতেন, আর একটা শ্রেণী একটু সহজ সরল মানে পালন করতেন। আচ্ছা, আর কোনো অন্য পয়েন্ট অন্যান্যরা? আর কিছু জানা নেই? আর ভাষাগত দিক থেকেও স্যার একটা ব্যাপার ছিল মনে হয়, মানে পালি ভাষা আর সংস্কৃত ভাষা এরকম দুটো। একটা শ্রেণী মনে হয় পালি ভাষাকে ইয়ে করতো, আর একটা শ্রেণী মনে হয় সংস্কৃত ভাষাকে ইয়ে করতো, ব্যবহার করতো। আর কিছু? আচ্ছা, এগুলো সবগুলোই পয়েন্ট, তবে মেন যেটা ডিফারেন্স হচ্ছে এই নামের মধ্যে লুকিয়ে আছে, মহাযান এবং হীনযান। তো মহাযানের হচ্ছে যে এরা হচ্ছে বোধিসত্ত্ব মতবাদে বিশ্বাসী। বোধিসত্ত্বর এটা আদর্শটা কি না, জগতে সমস্ত মানুষ যতদিন না নির্বাণ লাভ করছে, মুক্তি লাভ করছে, ততদিন আমি নিজের মুক্তির জন্য প্রয়াস করব না। মানে শুধুমাত্র মানুষ লোক কল্যাণে আমি আত্মনিয়োগ করব, এইটা হলো মহাযানের আদর্শ। এবং এই জন্য এটাকে মহা আখ্যায়িত করা হচ্ছে। আর সেই জায়গায় বলা হচ্ছে যে হীনযানের ক্ষেত্রে, যে হীনযানে হচ্ছে যে কেবল নিজের মুক্তির জন্যই প্রয়াস করা হচ্ছে, মানে আমি নিজে অরহত্ব লাভ করবো এরকম একটা। যদিও ব্যাপারটা সেরকম নয়, হীনযানের মধ্যেও অন্যান্যদের বলা হচ্ছে, যেমন পালি সাহিত্যের বুদ্ধির তো আছে ওই চরত বিক্ষোভে বহুজন হিতায় বহুজন সুখায়, এবং পালিতে একটা যেতে আছে খুব সুন্দর বুদ্ধের যে কিংমে একে ন তিংনে ন, মানে আমি যে উত্তীর্ণ হয়েছি, ভবসাগর পার করেছি, আমার একা পার করে কি লাভ, আরও সবাই তাদেরও মানে উদ্ধার হওয়া উচিত। এই জায়গা থেকে মহা এবং হীন বলা হচ্ছে। এবং যান মানে কি, ভেহিকেল না, যেটা দিয়ে যাওয়া যায়। তো মহাযান হচ্ছে, মহাযানের আদর্শে কি বোধিসত্ত্ব হচ্ছে যে সবাই মোক্ষ লাভ করবে, মানে একটা বড় নৌকার মতন বিশাল যান। হীনযান মানে যেটা হীন, শুধু একার নৌকা, একা পার করবে, এই অর্থে। তো এটা এক প্রকারে মানে চাপিয়ে দেয়া। তবে বাকি যে পয়েন্টগুলো বললে এগুলোও কিন্তু মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, তো এই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমরা যেগুলো পড়ছো তার সঙ্গে সম্পৃক্ত। মানে এই কনসেপশনগুলো না রাখলে শুধু মুখস্থ করে আগানো যাবে না। এরপরে কনিষ্ক মহাযান ধর্মতের প্রতি অনুরক্ত ছিলেন। আচ্ছা, তবুও তিনি হীনযান শাখার সর্বাস্তিবাদী আচার্যদের উদ্দেশ্যে যে দান করেছিলেন তা পেশোয়ারে প্রাপ্ত সম্পুট লেখতে বিবৃত আছে। তো আচ্ছা, কনিষ্কের পৃষ্ঠপোষকতায় মহাযান ধর্মের বিশেষ উন্নতি সাধন হয় এবং ভারতবর্ষের বাইরে, যেটা এই কাশকর, ঘোটান, ইয়ারকন, কুচা এই জায়গাগুলো দিয়ে শুরু করে
এবং হু হু করে চীনেতে বৌদ্ধ ধর্মের বিস্তার শুরু হয়। আচ্ছা, মধ্য এশিয়ার বৌদ্ধ ধর্মের প্রচারের ক্ষেত্রে কনিষ্কের অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, আর কি হচ্ছে, কনিষ্কের রাজসভায় বহু পণ্ডিত ব্যক্তি পৃষ্ঠপোষকতা লাভ করেন। এদের মধ্যে পার্শ্ব, বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, সংঘরক্ষক, আয়ুর্বেদ বিশেষজ্ঞ চরক, সাংখ্যাচার্য মাঠর, গ্রিক পণ্ডিত এজোসিওলেস প্রমুখ অন্যতম। কনিষ্কের পৃষ্ঠপোষকতা লাভ করে উক্ত বৌদ্ধ পণ্ডিতগণ বিপুল পরিমাণে গ্রন্থ রচনা করেন এবং এগুলি বৌদ্ধ ধর্মের উন্নতির ক্ষেত্রেও অবদান রেখেছে। এবারে কনিষ্কের রাজত্বকালে অসংখ্য বিহার, স্তূপ, চৈত্য ইত্যাদি নির্মাণ হয়। আর যেটা গান্ধার শিল্পের বিষয় বলা হয়, যে গ্রিক এবং ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্প গঠিত হয়। এছাড়া মথুরাতে মথুরা শিল্পের বিকাশ হয়। গান্ধার শিল্প, মথুরা শিল্প, এগুলো হিস্ট্রিতে তোমরা পড়েছো। আচ্ছা, কুষাণ সম্রাট কনিষ্ক বিপুল সাম্রাজ্যের অধিকারী হলেও তার বৌদ্ধ ধর্মের প্রতি আনুগত্যের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে আছেন। তার সময় বৌদ্ধ পণ্ডিতকে আশ্রয় দান করা হয়েছে, বৌদ্ধ চৈত্য ইত্যাদি নির্মাণ করা হয়েছে, বৌদ্ধ সঙ্গীতের আয়োজন হয়েছে এবং বহির্বিশ্বে যে বৌদ্ধ ধর্ম প্রসারের ক্ষেত্রে অশোকের পরেই তার স্থান আছে। এটারই জাস্ট জিনিসটাকে একটা রিপিটেশন করে মানে কনক্লুশনের মতো রাখা হয়েছে। তো এখানে এটা শেষ হচ্ছে। অশোক এবং কনিষ্ক এগুলো প্রায়শই আসে, কিন্তু বিগত বেশ কয়েক বছর আসেনি। আদারওয়াইজ রিসেন্ট 20, 21, 22-এর কোশ্চেন দেখতে পারো তোমরা, সেখানে হয়তো আসতে পারে। এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, কিন্তু মনে হয় একটা কিছু এসেছে অশোক বা কনিষ্কে। তো এগুলো তৈরি করবে। আর কোনো প্রশ্ন আছে এখান থেকে, টপিক রিলেটেড বা কোশ্চেন রিলেটেড, লেখালেখি রিলেটেড? আচ্ছা, ঠিক আছে তাহলে।